স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ শপথ গ্রহণ করেছেন নতুন নির্বাচন কমিশন। এই কমিশনের অধীনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে একাধিক দল। রয়েছে বিভিন্ন দলের প্রত্যাশা, মতামত, এসব নিয়ে আজকে আলোচনা। শপথ পথ কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্সও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। হাবিব ভাই, আমি আপনার কাছেই প্রথমে আসতে চাই। সাংবিধানিক দায়িত্ব পালন করেও কোনো আপোষ না করার অঙ্গীকার করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আমরা দেখেছি কমিশন গঠনের পর বিএনপি বলছে এই নির্বাচন কমিশন গঠনের প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে, কিন্তু আমাদের প্রশ্ন, কতটা নিরপেক্ষ এবং আপোষহীনভাবে নতুন নির্বাচন কমিশন কাজ করতে পারবে বলে আপনি আশা করছেন? আজকে আপনি তাকে সংবাদ সম্মেলন করতে দেখেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে কোনো প্রভাব প্রতিপত্তি যেন না করা হয়, ইসির কাজে যাতে কোনো হাত না দেওয়া হয়। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে অনুষ্ঠান দেখার জন্য সাদর আমন্ত্রণ। না, উনি যেটা বলেছেন, একজন প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যটা দিয়েছেন, উনি এটা করতে পারতেন যদি নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার থাকতো। দলীয় সরকারের অধীনে যদি কোনো নির্বাচন কমিশনার না হতেন। তার প্রমাণ হিসাবে আমি বলবো যে গত যে নির্বাচন কমিশনার ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন সাহেব, তো ওনার আমলেও কিন্তু ইলেকশন হয়েছিল। এই 2014 সালে 5ই জানুয়ারি ভোটার বিহীন নির্বাচন, আগে যে নির্বাচনগুলি সিটি কর্পোরেশন হয়েছিল সেই নির্বাচনগুলিতে কিন্তু বিএনপি জিতেছিল সবগুলিতেই। এই সিইসি কিন্তু আবার ভোটার বিহীন নির্বাচনের মধ্য দিয়ে উনি বিতর্কিত হলেন এবং তারপরে যে উপজেলা নির্বাচন হলো পরপর 2 ধাপ, যদি আমার সুজানগর আবার নির্বাচন হচ্ছে, ওখানে 9টার ভিতরেই দখল হয়ে গেছিল, কিন্তু অন্যান্য আরও যে জায়গাগুলি ছিল ওই প্রথম 2 ধাপ কিন্তু এই সিইসির অধীনেই কিন্তু বিএনপি অনেক আসন, মানে অনেকগুলো উপজেলা পেয়েছিল। এরপর যখন সরকারের পক্ষ থেকে যখন চাবি মারা হলো, দেখা গেল যে আবার উল্টায় গেল এবং পরবর্তী সময় সমস্ত নির্বাচনগুলি পরে 3 ধাপ 4 ধাপ 6 ধাপ নির্বাচনই বল না। আবার পরবর্তী সময় আপনি দেখেন এই যে সমস্ত আপনার সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, পৌরসভা নির্বাচন, আবার দেখেন নারায়ণগঞ্জে গিয়ে সরকার চাইলো যে নারায়ণগঞ্জের একটা সুষ্ঠু নির্বাচন হোক। এখানে একটা সুষ্ঠু নির্বাচন হলো, ভোট গ্রহণ, ভোট চাওয়া সবই কিছু হলো। আবার দেখেন কালিহাতিতে নির্বাচন হলো, এখানে কি হলো? সেই মিথ্যার যেটা অপলাভ যেটা, সেখানে দেখা গেল যে আমরা ভোটার দেখলাম না, মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, 1,93,000 ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করলেন। এই সিইসি কিন্তু এখানে তো উনি বলতে পারতেন নারায়ণগঞ্জের নির্বাচন করার মধ্য দিয়ে যে যেভাবেই হোক সরকারের সদিচ্ছার পরিপ্রেক্ষিতে উনি শেষ যাত্রাটা ভালো ছিল, কিন্তু অবশেষে এই কালিহাতের নির্বাচনে আবার উনি কলঙ্কিত হলেন। অতএব উনি যতই বলুন না কেন, রাইট, উনার পক্ষে এটা সম্ভব হবে না। এটা আপনি আমরা আশা করি উনি যদি করতে পারেন তাহলে দেশ জাতি ওনাকে স্যালুট দেবে। হাবিব, আপনাকে ধন্যবাদ। আমি অসীমদের কাছে একটু যেতে চাই যে নির্বাচন কমিশন খুব নিরপেক্ষভাবে, আপোষহীনভাবে দায়িত্ব পালন করবে, এটা তো খুব স্বাভাবিকই হওয়ার কথা, কিন্তু বারবার বিষয়টির উল্লেখ করে যে আমাদেরকে প্রভাব বিস্তার করবেন না, আমাদেরকে কোন রকম কোনো করবেন না, এটা কি মনে হয় যে নিরপেক্ষভাবে কাজ করা এই কমিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ? না, আমি ঠিক তা মনে করছি না। আসলে এই হাবিব ভাই বেশ সুন্দরভাবে বলছেন, যার জ্যেষ্ঠ দাঁড়ায় কি আসলে সবকিছু মিলিয়েই আমাদের এইসব দিন রাত্রি। আমাদের প্রত্যাশা আজকে যারা শপথ গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনের সহ নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ, তারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করবেন, দেশের মানুষের জাতির প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে নির্বাচনগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করবে। সহযোগিতা করবে কিনা এখানে বিষয়গুলি অবশ্যই স্টেক হোল্ডারের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকে আমরা স্পষ্টতই বিষয়গুলি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায়, নিয়ম নীতির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা। না, সেটি তো নির্বাচন কমিশন গঠনে, মানে সামগ্রিকভাবে সবকিছুতে আমরা আমাদের রাজনীতিতে আমরা বিশ্বাস করি যে আমার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা বদলের হাতিয়ার হলো নির্বাচন। সেই নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। হ্যাঁ, আপনার কোনো সেই বিষয়গুলি বিবেচনা রেখে আমরা অগ্রসর হচ্ছি এবং সেখানে আমাদের এই প্রত্যাশাটুকু এটাই থাকবে। আসলে মানে আমরা চাচ্ছি একটি সুন্দর নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা ভালো নির্বাচন পরিচালনা করবেন, এই প্রত্যাশাটুকু আমাদের আছে। কিন্তু আমরা চাইলেই যে সবকিছু সুন্দরভাবে হবে তা তো না। আপনি খালিদ মহিউদ্দিন ভাই কোন দিকে নেবেন সেটা কিন্তু নির্ভর করে। আমি কথাটা আপনাকে অ্যাটাক করার জন্য না, আমি বলি যে ধরেন যে সমস্ত সাংবাদিক বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের যে সমস্ত মুহুর্মুহুর প্রশ্ন, এই প্রশ্নগুলিতে আসলে ওনাকেও বের হয়ে যেতে হয়েছে।
না, বিষয়টা পজিটিভলি দেখি। রাইট, খুবই হ্যাঁ, পজিটিভলি দেখি আমরা। আমি খুবই ইতিবাচক ভাবে দেখতে চাই তিনি যে সংবাদ সম্মেলন করতে চেয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, এবং আমরা আশা করব যে তিনি একটা মেসেজ কি দিয়েছে এর সাথে দেখেন। জি। মানে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কি স্বাধীন নির্বাচন কমিশন না তার একটা নিজস্ব ভবন থাকবে, কার্যালয় থাকবে, সেখানে গিয়ে তিনি এই প্রথম সংবাদ সম্মেলনটা করেছে। কারণ আমাদের বুঝিয়েছে যে আমাদের একটা সক্রিয় সত্তা নিয়ে আমরা যাত্রা শুরু করছি, আমরাও তাই আশা করব, এগিয়ে যাচ্ছি। প্রিন্স ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে সিপিবি সভাপতি মজিদুল ইসলাম সেলিম বলেছেন যে নির্বাচন কমিশন সম্পর্কে সিপিবি আগাম মূল্যায়নমূলক মন্তব্য এখন করতে চাইছেন না উনি। আমি বলতে চাইবো যে 6 মার্চ উপজেলা পর্যায়ে যে নির্বাচন আছে, যে নির্বাচনে আসলে বিএনপি অংশগ্রহণের ঘোষণা দিয়ে দিয়েছে ইতিমধ্যে, বা দেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, যদিও অফিসিয়াল সিদ্ধান্তটা এখনো না আসছে, সেইটা আপনি কি মনে করেন ওই নির্বাচনটা দেখে আসলে এই সিদ্ধান্ত দেয়া যাবে যে, বা মন্তব্য করা যাবে? না, বোধহয় আপনি যেটা বলেন এটা আমাদের কমিউনিস্ট পার্টির অফিসিয়াল পজিশন। মানে প্রথম এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পরে আমরা যে পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে যেটা বলেছি তাতে আমরা পরিষ্কার উল্লেখ করেছিলাম ওই দিনকার কথা এটি, যে যেহেতু এটা একটা সার্চ কমিটি রাষ্ট্রপতি গঠন করে দিয়েছেন এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংবিধান অনুযায়ী করেছেন, তার মানে কিছু ব্যক্তি দ্বারা নির্ধারিত টিমকে গঠন করেছেন, সুতরাং তার কাজকর্ম না দেখে আগাম মূল্যায়ন করা চলে না। এটা আমরা সামগ্রিক করতে বলেছি, এটা আর কিছুই না। কিন্তু আমাদের এর সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ ছিল, আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে কমিশন যাতে মেরুদণ্ড শক্ত রেখে, মেরুদণ্ড কথাটা চল হয়ে দাঁড়িয়েছে, এটা একটি বড় বিষয়, এই বিবেচনা আমরা বলেছি শক্ত করে তারা আগাবে বলে মনে হয়। এখন আমি যদি বলেন এখনকার প্রেক্ষাপট সম্পর্কে এই কথাটুকুই বলা যায়, সেটি হলো আমার বিবেচনায় যে নির্বাচন কমিশন আজকে তারা শপথ নিলেন, আমরা অভিনন্দন জানাই, সেটা সমস্যা নাই। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে একটা মনস্তাত্ত্বিক চাপের উপরে দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করছেন, এটি একটি দিক। আর একটি দিক আমার কাছে মনে হয়, আমি প্রতীকী অর্থে বলছি, 16 কোটি মানুষের 32 কোটি চোখ কিন্তু তাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং এইরকম একটা প্রেক্ষাপটে ওনারা আমার বিবেচনায় যদি টিম ওয়ার্কটা করতে পারেন তাহলে ওনারা মেরুদণ্ড কট্টুক রেখে আগাচ্ছেন এটা দেখতে পারবেন। কিন্তু নির্বাচনের বিষয়টা আমরা পরিষ্কারভাবে বলেছি, নির্বাচনকালীন যে সরকার ক্ষমতায় থাকবে তার ভূমিকার উপরেই বাস্তবে নির্ভর করে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সরকার যদি খুব প্রভাব প্রতিপত্তি সৃষ্টি করতেও চায়, নির্বাচন কমিশনার কি যদি চান, তার যদি সদিচ্ছা থাকে, তাকে তিনি উপেক্ষা করতে পারবেন? আমার মনে হয় যদি এই পুরো টিম মেরুদণ্ড শক্ত করে থাকেন তাহলে আওয়ামী লীগ যদি প্রেসার ক্রিয়েটও করে এটা বেশি দূর আগাতে পারবে না, তাহলে ওনাদের যদি আগায়ও তাদেরকে সরে যেতে হবে এইবারের প্রেক্ষাপটে। আমি তাই মনে করি। মানে কে এম নুরুলহুদার একটি সেশন হওয়ার সুযোগ থেকেই যাচ্ছে, মানে যদি পুরো টিমকে, তবে আমি একটু মন্তব্য এই শুরুতেই করি। এর আগে দেখেছি উনি যেভাবে একটু বেশি কথা বলা শুরু করে, ব্যক্তিগত অভিমত, মনে হয় কথাটা ওনাকে হিসাব করে বলতে হবে। 2 নম্বর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা এখনো দেখতে পারিনি, এখন মুখের কথা বডি ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই টেলিভিশনে দেখার সুযোগ হবে, তখন অন্য কথা বলা যাবে। এটা অহেতুক কোনো বাড়তি কথার প্রয়োজন নেই, কাজটা করা দরকার, কাজটা আমরা দেখতে চাই। হাবিব ভাই, আপনাদের 3 জন, আপনার 90-এর ছাত্র নেতা, আমাদের সবারই নেতা আপনারা, আমি প্রজন্মের নেতা বলতে চাই, আপনাদের 3 জনকে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি যতটা সম্ভব দ্রুত যদি আপনারা জবাব দেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ যা চায় তাই হয়, এরকম একটি কথা দাঁড়িয়ে গেছে। 96 সালে তারা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, 2012-13 সালে এসে তত্ত্বাবধায়ক সরকার চাইলো না, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন বাতিল হলো, তারা যা চাইছে তাই করতে পারছে বড় রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে। এর কারণ কি এরকম যে আওয়ামী লীগের সাথে জনসম্পৃক্ততা বেশি, নাকি আওয়ামী লীগে আপনাদের মতো যারা নেতা ছিলেন তারা এখন আর নাই, সেটি একটি কারণ? না, এখানে একটা জিনিস আপনাকে বলি যে আওয়ামী লীগ যা চান, আওয়ামী লীগ 96 সালে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, পেয়েছে। আপনি মিশরের দিকে তাকে দেখুন, কত শত মানুষ মারা যাচ্ছে, সেখানে রাশিয়া আসতেছে, ফ্রান্স আসতেছে, আমেরিকা আসতেছে, একাকার হয়ে যাচ্ছে, মুর্শিদ ক্ষমতা ছাড়ছে। তো বিএনপি যদি ওই জনতা মঞ্চে, আমার নিজের উপরই আছে, জনতা মঞ্চে আমি সভাপতিত্ব করেছিলাম, শেষ দিন শুরু করেছিলাম আমি, নামও দিয়েছিলাম আমি, কিন্তু সকালবেলা বিএনপি পুলিশ ভেঙেও দিয়েছিল। এটাকে যদি তারা সিরিয়াসলি নিত তা দাঁড়ানো যেত না, হয় না। একটি দেশের, আমি একদম পরিষ্কার করে, পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত যদি সামরিক বাহিনী না চায় যে সরকার চলে যাক, সেই সরকার যতক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ পর্যন্ত যায় না। ওকে, তাহলে এখন যে জিনিসটাই বলি যে 96 সালে বিএনপি কথা দিয়েছিল যে আমি একটা নির্বাচন করবো, যেহেতু আমার সংখ্যাগরিষ্ঠতা নেই, 15 নির্বাচন দিয়ে প্রথম অধিবেশনে, আমি শেষ করে দিচ্ছি, প্রথম অধিবেশনেই কিন্তু উনি দ্বিতীয় অধিবেশন পর্যন্ত টানেন নাই, প্রথম অধিবেশনেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করে সেই সিদ্ধান্ত নিয়েছিল
তারপর জনতার মঞ্চ হয়েছিল একটা উপলক্ষ, 30 মার্চ ছেড়ে দিয়েছিল। জি। আওয়ামী লীগও যে কথাটা বলেছিল জি। যে এই 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন আগে, যেটাও একটা সংকটকালীন সময়, হ্যাঁ, নির্বাচনের পরে যত স্বল্প সংখ্যক, এটা আওয়ামী লীগ কথা রাখে না, বিএনপি কথা রাখে না, নিতে আওয়ামী লীগ বিএনপি কথা রাখে না, বিএনপি কথা বিএনপি বাধ্য হয়েছিল, বাধ্য না, ওই বিএনপি বাধ্য হয়েছিল। বেগম জিয়া রাষ্ট্রপতির সাথে দেখা করে এসে বলেছিলেন যে 15 ফেব্রুয়ারি নির্বাচন বাতিল করা সম্ভব না, তিনি নির্বাচন বাতিল করতে চান নাই আসলে। তারপর উনি করছেন, বাধ্য হয়েছেন, সংবিধান পাস করেছেন না, বাধ্য হয়েছেন। শুনে সংবিধান তো পাস না করতো, বাধ্য হয়েছে। আরো 6 মাস কেন, আর 1 বছর 2 বছর যদি স্টিমুলাস চালাতো, সংবিধান পাসই তো সংবিধানে সংযোজনই তো করেনি, সে রাখবে কেন, থাকবে কেন? আমি আহ্বাবে উত্তর দিয়েছেন অসীমদা, আওয়ামী লীগ তার যখন যেটা মনে হয়েছে রাজনৈতিক স্বার্থে যেটা করা দরকার সেটা সে হাসিল করেছে, আপনি তার জন্য গর্বিত কিনা? মানে সর্বশেষ হেফাজতে ইসলামের সাথে যে আওয়ামী লীগের যে মহা মধুর সম্পর্ক, সেটিও আমি একটু উল্লেখ করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ যেটা চায় সেটা করতে পারে, আদায় করে নিতে পারে, যেভাবে বলি না কেন। সেক্ষেত্রে আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট হিসেবে গর্বের জায়গা তো আছি। আমি কথাটা মানে মার্কসের একটা থিওরি আছে, কনক্রিট অ্যানালাইসিস অফ দ্য কনক্রিট সিচুয়েশন, বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ। সেই বিষয়টা আসলে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া কি করণীয়, সেইভাবে আগানো। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ অত্যন্ত বিচক্ষণতার সাথে, অত্যন্ত মানে বিশ্লেষণটা সঠিকভাবে করে পদক্ষেপগুলি নিতে পারে, সেভাবে অগ্রসর। সেক্ষেত্রে আওয়ামী লীগের ইচ্ছাটাই প্রধান হয়ে দাঁড়ায়, জনগণের ইচ্ছাটা নয়, আপনার এরকম মনে হয়? আমি তো সেটা বলছি যে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ, জনগণের আকাঙ্ক্ষাগুলিকে সামনে রেখে তো আমি পদক্ষেপগুলি নিচ্ছি। জনগণের আকাঙ্ক্ষা তো নানাভাবে প্রতিফলিত হয়, সেই সময় জনগণের আকাঙ্ক্ষাকে আপনারা খুব বেশি গুরুত্ব দিয়েছেন যখন সরকারে আসছেন, সেরকম তো মনে হয় না। না, আমরা জনগণের আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়ন, জনগণের আকাঙ্ক্ষা ছিল যে একটি খুব নিরপেক্ষ নির্বাচনের, একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের, এই আকাঙ্ক্ষারে তো খুব গুরুত্ব দিয়েছেন। এটা তো মানে আমরা এই আকাঙ্ক্ষাগুলি নিয়ে অগ্রসর হয়েছি 75 উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে। মানে এই যে কথাটা বলতেছিলেন যে মেরুদণ্ডটা, এখন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের বয়স যখন 4 বছর আগে 75 সালে যার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে, সেই মেরুদণ্ড 45 বছরে সোজা করে দাঁড়ানো কতটুকু সম্ভব, সেটারও ব্যাখ্যাটা রেখে আমরা অগ্রসর হতে হবে। দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হবে ঋণ। আমি যে কথাটা বলতেছিলাম যে আপনাকে এখানে কন্ট্রিবিউট করতে হবে। আমরা 75-এর 15 আগস্ট আমি প্রতিবাদ করতে পারিনি, আমার রাজনৈতিক ব্যর্থতা। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমি রাজপথে দখল নিতে পারি, আমার সীমাবদ্ধতা, আমার দীনতা। এই বিষয়গুলি ইতিহাসের মাথায় রেখে আমি অগ্রসর হতে চাচ্ছি। আমরা এগিয়ে যাব জনগণের। আপনি যেটা বলছেন, আমি 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, ধর্মনিরপেক্ষতা রাজনীতিটা করতে চাই, আমরা অর্পিত সম্পত্তির বিষয়গুলো সেটেল করতে চাচ্ছি। কিন্তু আজকেও সিদ্ধান্ত নিতে হচ্ছে, ডিসি অফিসে বাস্তবায়ন হচ্ছে না। কারণ 75 থেকে 96 21 বছরে যে সমস্ত শিকড় কেড়ে বসে আছে, এই জায়গাগুলো আমরা উত্তোলন করতে পারছি না। সেটা অজুহাত হচ্ছে দাদা। না অজুহাত আপনি খণ্ডন করেন, আমি খণ্ডন করব। কারণ অজুহাত দিচ্ছি না, আপনি অজুহাত দিচ্ছেন কারণ 1975 সালের আওয়ামী লীগের থেকেও এই আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, অনেক বেশি শক্তিশালী। এই আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। এই আওয়ামী লীগ যদি কোনো কিছু করতে পারছে না, সেটি আমি আসলে আমার নিতে রাজি না। আওয়ামী লীগ করছে না, আমি আরেকটা জিনিস আওয়ামী লীগ তার কায়েমি স্বার্থে করছে না। এই আমি মনেই করি যে বিপ্লব করার মতো ভোটের স্বার্থে করছে না। না, ভোটের স্বার্থ তো থাকবেই। আমি ভোটের স্বার্থ করছি না, নিজের স্বার্থ, কায়েমি স্বার্থ। না, আওয়ামী লীগের স্বার্থ মানে তো কোটি কোটি মানুষেরও স্বার্থ ছিল এক সময়। না, এখনো তাই। আওয়ামী লীগ তো ভোটের বাইরে। আওয়ামী লীগে নাই। না, এভাবে বললে তো হবে না। আমি এগিয়ে যেতে চাচ্ছি দেশের মানুষের আকাঙ্ক্ষাগুলিকে সামনে রেখে। আমি 5 বছরের মাথায় নির্বাচন করব, সেজন্য নির্বাচন কমিশনকে সাজিয়েছি। আমরা সবকিছু এই কথাটা হয়তো কিছুটা সত্য, নির্বাচন কমিশনকে আপনারা সাজিয়েছেন। আমরা একটা বিরতি নিচ্ছি অসীমদা। বিরতির পর ফিরে এসে প্রিন্স ভাই আপনার কাছে জানতে চাইবো যে যখন আওয়ামী লীগ কোন আন্দোলন করেছে, আমরা দেখেছি কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া কমিউনিস্ট পার্টি সহ বাংলাদেশের অন্যান্য সমাজতান্ত্রিক দলগুলো আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। বিএনপি যখন কোন একটা ভালো কাজ আন্দোলনের নেতৃত্ব দেয়, আমরা একটু কিন্তু তবে যদির মধ্যে থাকি। এর কারণটা কি? আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করার সময় আমরা সিপিবি সহ অন্যান্য বাম রাজনৈতিক দলগুলিকে একটু তবে কিন্তু যদির মধ্যে দেখি কিনা প্রিন্স ভাই? না, আমার মনে হয় না এটা কোনো কারণ থাকতে পারে, কিন্তু আমার বিবেচনায় এটা যদি কিন্তু তবের কোনো কারণ নেই। কিন্তু আপনি যে কারণে কথাটা বলছেন সে ব্যাপারে একটু আমি 2-1 কথা বলতে পারি। সেটা হচ্ছে, দেখুন, একটা সময় যখন বিএনপি বা ছাত্র দল
তারা নিষ্ঠার সাথে স্বৈরাচার বিরোধী সংগ্রাম, জামাত শিবির বিরোধী সংগ্রাম, এই ধরনের সংগ্রামগুলো করেছিল, তখন কিন্তু ঐক্যের অসুবিধা হয় নাই। মাঠে ময়দানে তখন কিন্তু কোনো দেরি হয় নাই, সংকটগুলো চলে গেছে। কিন্তু যখন বিএনপি বা এরা জামাতকে সাথে রাখে এবং যখন দেশটাকে দেখা যায় তারা মুক্তিযুদ্ধের চেতনার সাথে তো নাই, বরঞ্চ একটা সাম্প্রদায়িক শক্তিকে লালন পালন করে অন্য জায়গায় চলে যাচ্ছে শাসকদের একটা অংশ, সুতরাং কখনো তার সাথে তো ঐক্যের প্রশ্ন ওঠে না। কিন্তু আওয়ামী লীগ যখন, হয়তো ধরেন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ যদি একটা মুভমেন্ট আমাদের হয় যে এই যে জামাত শিবির বিরোধী অন্য আন্দোলন, তখন তার সাথে আমি ঐক্যবদ্ধ না করি, যুগপৎ ধারা বা অন্য ধারাগুলো চলে আসে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। সুতরাং না আসার কোনো কারণ নেই। কিন্তু আমার মনে হয় আপনি যদি বর্তমান প্রেক্ষাপটের কথা বলেন, আমি যদি একটু একদম মানে আপেল টু আপেল বিবেচনা করি, 15 ফেব্রুয়ারির নির্বাচনে যখন বিএনপি একতরফা নির্বাচনটি দিল, তখন আওয়ামী লীগের সেই আন্দোলনের সাথে সিপিবি যেভাবে ছিল, এবার 5 জনের নির্বাচন আপনারা বর্জন করেছিলেন ঠিকই, কিন্তু আপনারা আন্দোলনে কি সেভাবে ছিলেন? আমি উত্তর দিচ্ছিলাম, আমি অন্য একটা উদাহরণ দিচ্ছিলাম, আপনারা এটাকে আরো স্পেসিফিক বলি। 15 ফেব্রুয়ারির নির্বাচন আমরা জানি, আমরা ঐক্যবদ্ধ হয়ে বর্জন করেছিলাম এবং বাংলাদেশে যাতে এ ধরনের নির্বাচনকালীন সরকার এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের একটা মানে কি বলবো নীতিনিষ্ঠ অবস্থান কি করতে হবে এই ধরনের একটা জায়গায় ছিল। কিন্তু আপনি যে 5 জানুয়ারি নির্বাচনের কথা বলছেন, যে নির্বাচনে আমরা অংশ নেইনি, সেই নির্বাচনের বিষয়টা কি দাঁড়ালো? একদিকে আওয়ামী লীগ চেয়েছিল একতরফা নির্বাচন করবে, আর বিএনপি সে জামাতকে সাথে নিয়ে ওই সময় যে আমাদের 71-এর ঘাতকদের বিরুদ্ধে যে বিচার কাজ চলছিল, তখন তারা চাচ্ছিল এইটাকে শর্ট সার্কিট করে অন্য ঘটনা ঘটানো। সুতরাং ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট ছিল না। সুতরাং দুই দল মিলিয়ে নির্বাচনের পরিবেশ এমনই করেছিল যে নির্বাচনের অবস্থা ছিল না বলে আমরা ওই নির্বাচনে অংশ নিই। সুতরাং এই প্রেক্ষাপটটা ডিফারেন্ট ছিল বলে হয়েছে। কিন্তু আমি একটা কথা খালি ছোট্ট করে বলে যাই, আপনি যদি এই বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে কথাটা বলেন আন্দোলন সংগ্রামের, তাহলে আমি মনে করি এটা শুধু আমাদের বিষয়টা না, বামপন্থীদের না, পুরো দেশে আওয়ামী লীগ এখন এমন একটা সিচুয়েশন করে নিয়ে আসছে মনস্তাত্ত্বিক ভাবে, এবং ক্যাডার বাহিনী দিয়ে পুলিশি অন্যান্য জায়গাটা যে নিয়ে আসছেন, মানুষের অনেকের জন্য রাজপথে নামাটাই একটা ভীতির সঞ্চার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তার জন্যই অনেক ক্ষেত্রে মানুষ তার কণ্ঠ ঠিকমতো সোচ্চার করতে পারছে না, এটাই হচ্ছে ধ্রুব সত্য। কিন্তু এই ভীতির কথা আমরা প্রায় শুনি। হাবিব ভাইয়ের কাছে ফিরে আসি যে রাজপথে আন্দোলন কবে ফুলের মালা দিয়ে পুলিশ বরণ করে নিয়েছে, কবে বাংলাদেশে কোন রাজপথের আন্দোলনে আওয়ামী লীগ সরকার গুলি চালিয়েছে বা ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে বা অন্য কিছু করেছে, বোমা মেরে উড়িয়ে দিয়েছে, এরকম তো হয় নাই। তারপরে এই ভীতি কেন আপনাদের এত? শোনেন, জেল জরিমানা এত কি আর ফুলের মালা দিয়ে না, উনি যে কথাটা বললেন বিএনপির কথা বাদ দেন, যে তেল গ্যাস নিয়ে যারা আন্দোলন করে তারা তো রাস্তায় তাদের ধরে পিটায়, তারা তো জাতীয় স্বার্থে কথা বলে। ছাত্র ইউনিয়ন একটা মিছিল বের করলো টিএসসিতে, ওই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বৈশাখের, তাদেরও পিটায় রাস্তায় ফেলে দিল। বিএনপির কথা বাদ দেন। আর উনি যে কথাটা বললেন সেটা হলো এই যে 5 ফেব্রুয়ারি নির্বাচন আর 5 জানুয়ারি নির্বাচন আর 15 ফেব্রুয়ারি নির্বাচনের ভিতরে দেখেন, 15 ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটা হওয়ানোর জন্য যে তত্ত্বাবধায়ক সরকার যে দাবিটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল না। আমরা যখন 90 সালে আন্দোলন করি তখন আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে 91 সালে বিএনপি ক্ষমতায় গিয়েছিল। আওয়ামী লীগ সংবিধানে যেহেতু ছিল না, তারা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযোজনের জন্য আন্দোলন করলো, সেটা 15 ফেব্রুয়ারি নির্বাচন। আর 5 জানুয়ারি যেটা হলো, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানের সংযোজন ছিল, কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর তারা তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান থেকে বাতিল করে। এখানে বোধহয় একটু বাদ দেওয়া যাওয়া হচ্ছে, সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট অর্ডারের প্রেক্ষিতে আওয়ামী লীগের যারা রিপ্রেজেন্ট করেছে, এই সরকারকে যে রিপ্রেজেন্ট করেছেন অ্যাটর্নি জেনারেল, তিনি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ফাইট করেছেন তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য। আপনাদের মনে আছে না অ্যাটর্নি জেনারেল ফাইট করেছেন তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য। যে এমকেএস কিউরি যেটা হয়েছিল, তার ভিতরে কয়জন 7 জনই একদিকে বলছিল, 10 জনের মধ্যে আপনারা যেটা বলছেন তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে 9 জন বলেছেন, একজন। হ্যাঁ, তাহলে এবং সরকারও তখন বলেছিল, প্রথম পর্যায়ে তো প্রধানমন্ত্রী বলছিল যে তত্ত্বাবধায়ক সংবিধান রাখতে হবে, পরবর্তী সময় তারা সংবিধান থেকে সুপ্রিম কোর্টের অর্ডার বলা ছিল আরো 2টা যদি সংসদ চায়, আরো 2টা নির্বাচন করা যাবে, তাহলে কি হলো? তাহলে আমলিগ বাতিল করলো না? আমি আসলে আমার পয়েন্টে আসতে চাই, এই যে আন্দোলনে বিএনপি সফল হতে পারে না, এটা একটা বড় কারণ কি বিএনপি কোনোদিন জনসম্পৃক্ত আন্দোলন করে না। বিএনপির আন্দোলন থাকে হচ্ছে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, বিএনপির আন্দোলন থাকে হচ্ছে যে এই সব বিএনপির লোকদের
চিন্তা ভাবনা নিয়ে কোনোদিন? এটা ঠিক না, আমি আপনাকে বলি না, আমি আজকে যে বিএনপিকে তেল গ্যাস আন্দোলনের মধ্যে বিএনপিকে অংশ নিতে দেয় নাই, তারা আহ্বান, আপনারা বলেছেন যে আপনারা অংশ নিতে চান, তারা বলেছেন যে তারা আপনাকে চান না। না ঘরের এরকম জীবনে শুনি না ঘরের ভিতরেই তো মিটিং করতে দেন না, ঘরের ভিতরেই তো মিটিং করতে দেন না। কিন্তু হাই ভাই, আজকে যে জেলা জেলা সম্মেলন করবো কোথাও জায়গা পায় না, যে কারণে ঢাকা থেকে কমিটি দিতে হচ্ছে। আর এখানে আমি যে কথাটা বলে আমি বিএনপি সমস্ত নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিএনপি আমি যতটুকু আমার ধারণা মতে যে বেগম খালেদা জিয়া 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে বিদেশিদের সাথে কথাবার্তা, আওয়ামী লীগের নেতৃত্বের কথাবার্তা সবকিছু মিলায় হয়তো বলবেন তারপর আন্দোলন করলেন, আন্দোলন তো আওয়ামী লীগও করেছিল 15 ফেব্রুয়ারির পরে। এখানে একটা ই ছিল, সমঝোতা ছিল একটা, যে একটা নির্বাচন হবে। যে কারণে আমি আজকে বলি সবাই যদি আমার সাথে দ্বিমত পোষণ করে তাতে আমার আপত্তি নাই। বিএনপি যদি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে যদি লাগাতার যদি হরতাল অবরোধ দিয়ে রাখতো, আওয়ামী লীগ আর একটা স্বল্পতর সময়ের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হতো। মানে তখন মানে কারণ না, কারণ একটাই যে আওয়ামী লীগের নেতাগুলো ভয়ে ভীত ছিল, তার কারণে তারা ভোট খান্তার বন্ধ। আমি অবশ্য চাই না যে আপনার এই কথা সত্যি জোরে করে পরীক্ষা হোক, এই জায়গা থেকে না, কিন্তু 2019 সালেও যদি আওয়ামী লীগ একা নির্বাচন করে ফেলে আপনারা লাগাতার আন্দোলন করেন, ওইটার আর প্রেক্ষাপটের আলাদা। ওই প্রেক্ষাপট এবং তারপর দেখেন জনগণ যে আওয়ামী লীগের পক্ষে ছিল তার প্রমাণ হলো যে 5ই জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগের পক্ষে ছিল, সরি বিএনপির পক্ষে ছিল, তার প্রমাণ হলো যে 5ই জানুয়ারি নির্বাচনের পরেই তো পৌরসভা উপজেলা নির্বাচন হলো। তো বিএনপির পক্ষে যদি জনগণ নাই থাকতো, জনমত নাই থাকতো, তাহলে এবার উপজেলা নির্বাচনের পরপর দুইটা নির্বাচন তো বিএনপি ব্যবহার করে জিততো না। সেটা বিএনপির ভুল, বিএনপি নির্বাচন অংশগ্রহণ করে না। যাই হোক, আমরা বিএনপির ভুল না, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংযোজন করেছিল, যার পরিপ্রেক্ষিতে ওই জনগণের অধিকার ভোটাধিকার ফিরে আনার জন্য নির্বাচন করে না। দ্বিতীয়ত কথা, আপনি দেখেন এখানে সংবিধানে, আমি সংবিধান বিশেষজ্ঞ না, আমি যতটুকু জানি সংসদ ছিল কার্যকর, 300 আসনে সংসদ সদস্য ছিল, এবং এখানে একটা ধারা লিখিত আছে কিনা যায় না, এরকম একটা তখন কথা উঠছিল যে এরকম যে নির্বাচন, এই 5ই জানুয়ারি যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি বিএনপি বা 4 দলীয় জোট রাষ্ট্র ক্ষমতা আসে, নির্বাচন কমিশনের দৃষ্টিতে যদি প্রতীয়মান হয় এই নির্বাচন সুষ্ঠু হয়নি, ত্রুটিপূর্ণ বা সন্তোষজনক না, তখন নির্বাচন কমিশন এই রেজাল্ট স্থগিত ঘোষণা করে দিয়ে যে সংসদ আছে সেই সংসদ না, আমার মনে হয় যে সংবিধানে এটি লেখা নাই, আর লেখা নাই, এবং এটাই করতো যে কারণ হলো সংবিধান কি করতো সেটি পরের কথা, সেটি কি করতো সেটি পরের কথা, 2019 সালে আমরা নিশ্চয়ই দেখব কি করতো সেটি পরের কথা। গায়ের করতে পারে না, গায়ের জোরে করবে, কারণ বিএনপির যে কথা বললো আজকে বাংলাদেশের সবচেয়ে বড় যে আওয়ামী লীগের জন্য যে ব্যর্থতা, যে আওয়ামী লীগ আজকে যে কাজগুলি করতেছে, চিন্তা করেন আওয়ামী লীগের জন্য, আমি তো আওয়ামী লীগ ছাত্র করে আসছে, আমার কষ্ট লাগে যে আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা টিকে থাকার জন্য শুধু একেবারে অনৈতিক ভাবে সরেছে এরশাদ, যেখানে আওয়ামী লীগের সদস্য কর্মীদেরকে হত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, তাকে নিয়ে বিএনপির কোনো ব্যর্থতা দেখে? বিএনপি কিন্তু পৃথিবীতে কোনো বিরোধী দল ব্যর্থ হয় না, বিএনপি হচ্ছে ব্যর্থ বিরোধী দল। যাই হোক, আমরা এটা এই ব্যর্থতা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে 9 বছর লাগছিল না, এরশাদ আওয়ামী লীগ আর অন্যান্য পার্টি এক হয়েছে, তার সাথে আন্দোলনের সফলতার সাথে ব্যর্থতা সম্পর্কে বিএনপি ব্যর্থ বিরোধী দল। বিএনপি ব্যর্থ হলে তো 5ই জানুয়ারি নির্বাচনে হাজার হাজার মানুষ তো ভোট সেন্টারে ভরে থাকতো, ভোট সেন্টারে গেল না কেন? না, প্রতিহত করেছে, ভোট যতটুক দেওয়ার ওটুক দিয়েছে মানুষ, যতটুক দেওয়ার ওটুক দিয়েছে। কতটুকু 5% 7% ভোট মানুষ দেয়, 5% 7% দিয়ে যদি 3 বছর ক্ষমতা থাকে অসুবিধা কি? না, আমরা এটা বিরতি দিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন অসীম দা, আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মানে আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগের নয়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলির মধ্যে এখন মানে অন্তর্দ্বন্দ্ব, এটি হচ্ছে প্রতিদিনের ঘটনা। আমরা পত্রপত্রিকায় পড়ছি যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিতিতে পরস্পর বাদানুবাদে জড়িয়ে পড়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা পরস্পরকে নানা কারণে নানা কথা বলেছেন, টাকা দিয়ে বিভিন্ন কিছু ফিক্স করার কথা বলেছেন, আক্রমণাত্মক পরস্পরের বক্তব্যে পরিবেশ ঘোলাটে হয়ে উঠছে। আপনি আওয়ামী লীগ একটি বড় দল, কোন দল থাকবেই, এর বাইরে আর কি বলবেন সেটি শোনার জন্য আমরা অপেক্ষা করছি। বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকে বাংলাদেশে ফিরলাম। অসীমদা, আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কথা বলছিলাম। আপনি যেখানে আগের টার্মে শেষ করেছিলেন, আমি যে জায়গাটা বলতে চেয়েছিলাম, আপনার ইন্টারপ্রিটেশনটা সাথে আমি একটু কথা বলতে চাই। আমরা সবসময় যে হাবিব ভাই যেগুলি বলতেছিলেন নাকি আসলে কাসন্দি ঘাটা যাবে, ইতিহাস নিয়ে গবেষণাও করা যাবে, আমরা সম্মুখ দিকে এগোতে চাই। আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমরা সামগ্রিকভাবে নির্বাচনের পদক্ষেপগুলির সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগিতার হাত প্রসারিত করেছে সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগেও আমরা যেমনভাবে রেসপন্স করেছি, আজকের দিনে দাঁড়িয়ে যখন
নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করছে, আমরা প্রত্যাশা যে তারা একটি ভালো নির্বাচন পরিচালনা করবেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করবেন, মানুষের প্রত্যাশাকে পরিপূর্ণতা দেবেন, সেটুকুই প্রত্যাশা। বিরোধিতার খাতিরে যারা বিরোধিতা করছে তারাও কিন্তু ব্যক্তিগুলির বিপক্ষে কোনো কিছু হাজির করতে পারে না, যে ওরা খারাপ মানুষ, ওদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অনাচার, জমি দখল, লক্ষিত সম্পত্তি দখল বা কোনো অভিযোগ আছে, এইগুলো কিন্তু কেউ কোনো কিছু বলতে পারেন নাকি। কাজে এটা মানি না মানবো না, ঠিক এরকম একটি কালচার থেকে বলা এগিয়ে যাচ্ছে অসুবিধা বুঝলাম না, মানে যারা পরস্পরকে অভিযুক্ত করছেন, আপনি বলছেন যে কোনো দুর্নীতির কথা কেউ কাউকে বলছেন না। না না, আমি বলতেছি যে এইগুলি না, এটা না, আমি বলছি নির্বাচন কমিশনকে যারা বিরোধিতা করতেছে, জি জাস্ট বিরোধিতা করতেছে ওরা, আচ্ছা। নির্বাচন কমিশনার কেউ খারাপ মানুষ বিষয়টা তা না, কিন্তু আচ্ছা। এদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনছে না। ওকে, আমি ওই ইতিহাস বিরুদ্ধে খাটতে চাই না। আজকে আবার ইনসিডেন্টালি 15 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি মানে 96 সালের 15 ফেব্রুয়ারি রাইট নির্বাচনের ইতিহাস, মানে কলঙ্কময় দিন বলে যাই বলি ডাকেন, এটা জি, মানে ভবিষ্যতে অবশ্য 15 ফেব্রুয়ারি তার একটি সঙ্গী পেয়েছে 5 জানুয়ারি। না, সেটা ইতিহাসে তা লেখা থাকবে না। ইতিহাস যদি আপনি লিখেছেন লেখা থাকবে না, বড় সঙ্গী হোক না, ভাই পেয়েছে না, বোন ইতিহাস পেয়েছে। তো তার মতো করে আগাবে। আমি একরকম লাগবো, সে একরকম লাগবো, ঠিক আছে, আপনি আবার দুটার মাঝামাঝি অগ্রসর আমি লিখলে 15 ফেব্রুয়ারির সাথে 5 জানুয়ারি লিখবো। সেটাও লিখবেন, সেটা জি, জি। আপনি লিখতেই পারেন, আমি বলতেছি আপনি লেখার জায়গা থাকতেই পারে। তারপরে গবেষকরা তাদের মতো করে কনক্লুশন ড্র করবে। আমি যে জায়গাটায় আপনি বলতেছিলেন আওয়ামী লীগের, আমি একটু পিছনে ফিরি। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের 100 দিন অতিক্রান্ত হয়েছে। আমাদের মানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের 100 দিন অতিক্রান্ত হয়েছে, এরকম একটি পত্রিকায় নিউজ হয়েছে, ওটা বেসিস করে বলছি। উনি দায়িত্বপ্রাপ্তির পর সংগঠনকে একটু ঢেলে সাজানো বা একটু গতি আনার জন্য চেষ্টা করছে নাকি। তারই ফলশ্রুতিতে থাকবেন সারা বাংলাদেশে উনি চষে বেড়াচ্ছেন, দেবারাত্র ঢাকা শহরেও থাকতেছেন, সকাল থেকে উঠে বিভিন্ন প্রোগ্রামে যোগ দিচ্ছেন। এবং এরই অংশ হিসেবে আপনি বলছেন যদি ঢাকা জেলা, আপনি কি মনে করেন তার মন্ত্রিত্বটি ছেড়ে দিলে ভালো হতো এই সময়? এটি ভিন্ন মানে বিষয়। তিনি মন্ত্রী হিসেবেও খুব ব্যস্ত মন্ত্রী ছিলেন, মানে দুইটা তো ওবায়দুল কাদের হয় না। না, এটা বাংলাদেশের এই প্র্যাকটিসটা আসে নাই। দপ্তরবিহীন মন্ত্রী হতেই পারে, কিন্তু এটি ওনার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত আমি জানা নাই, মানে এত ব্যস্ত যোগাযোগ মন্ত্রী আবার কি করে এত ব্যস্ত সাধারণ সম্পাদক হচ্ছেন? সেগুলি কাজ করতেছেন, ঘুনুটা আটকে আছে বলে আমরা শুনিনি। আপনার প্রস্তাবটা বিবেচনা করতেই পারে, এটা ওনার বিষয়। হ্যাঁ, এটা আমি ফেলে দিচ্ছি না। কিন্তু আলোচনাগুলি আসছে। আমি যখন বসছি ঢাকা জেলা আওয়ামী লীগ নিয়ে, তখন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথাগুলি বলছে। কথাগুলি বলার পরিপ্রেক্ষিতে এই সংকটগুলি বেরিয়ে আসছে, সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যাচ্ছে। এটাও কিন্তু রাজনীতির একটা প্রক্রিয়া। আমি যখন হাউজে বসবো, হাউজের ভিতরে এই পক্ষ বিপক্ষ থাকবে, অভিযোগ অনুযোগ থাকতেই পারে। এগুলি প্রকাশ করার পর এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। সাধারণ সম্পাদক এই বিষয়গুলি মীমাংসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। এটি এই রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির কালচারের ক্ষেত্রে এটি খারাপ জিনিস আছে বলে মনে করি না। ইতিপূর্বে হয়তো বলতে পারেন যে এটা তো আগে শোনা যায় না, আগে ঠিক এভাবে মানে এই আমাদের টানা 8 বছরের যে সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে দলগুলোকে ঠিক সেভাবে সময় দিয়ে দেখার সুযোগটি আসেনি, যা এখন দেখা হচ্ছে। প্রতিটি কর্মকাণ্ডেই, প্রতিটি জেলায়, ধরেন আমার এমপি লিটন মারা যাওয়ার 12 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় টিম সেখানে স্পটে গিয়ে হাজির হয়েছে, সবকিছু খোঁজখবর নিচ্ছে। আপনার তার মানে এটি হচ্ছে যে আওয়ামী লীগকে একটু নাড়াচাড়া দিয়ে একটু সচকিত করার একটি প্রক্রিয়া বলে মনে হচ্ছে। অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গোছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমার মার্চ মাসেও আমার বেশ কয়েকটা 4টা সহযোগী সংগঠনের সম্মেলন আছে। 4 মার্চ মহিলা আওয়ামী লীগ, 11 মার্চ যুব মহিলা লীগ। আমার মনে হয় যে প্রিন্স ভাই এবং হাবিব ভাইয়ের কাছে আরেকটি প্রসঙ্গে যাই। অসীম, আপনাকে ধন্যবাদ, আপনি একটু ক্লারিফাই করেছেন যে সেই প্রসঙ্গটি হচ্ছে যে নতুন নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন হবে আগামী 6 মার্চ। আমি বলে রাখি যে আমরা একটা বিরতি নিব, আমি প্রসঙ্গটি একটু বলে রাখি। নতুন কমিশনের প্রথম নির্বাচন আগামী 6 মার্চ হবে, দেশে 18টি জেলায় নির্বাচন হবে। দেখা যাচ্ছে যে সিইসির প্রথম পরীক্ষা বা লিটমাস টেস্ট যেটাকে বলা হয়, বিএনপি যদি এই নির্বাচনে যায়, আমরা ধারণা করছি যে বিএনপি যাবে, সেই নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে কি বিএনপি পরবর্তী নির্বাচনগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেবে, নাকি বিএনপি একরকম ঠিক করেই রেখেছে যে তারা পরবর্তী নির্বাচনের ব্যাপারে কি করবে? একই প্রশ্ন আমি প্রিন্স ভাই আপনার কাছে করতে চাই। সিপিবি 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আমি বলছিলাম যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের সঙ্গে 5 জানুয়ারিকে আমি একই সাথে রাখতে চাই। তবে একটি ফুটনোট হয়তো দিতে হবে যে 5 জানুয়ারি নির্বাচনটি যে এত একতরফা হয়েছে তার জন্য বিএনপির অনেকখানি দায় রয়েছে। বিএনপি নির্বাচনটি প্রতিহত করেছিল, কিন্তু সেই নির্বাচনে আপনারা যান নাই, কারণটি আপনাকে ব্যাখ্যা করেছেন। পরবর্তী নির্বাচনে যাওয়ার ব্যাপারে আপনাদের সিদ্ধান্তগুলি আপনি একটু জানাবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। হাবিব ভাই,
18টি উপজেলা নির্বাচন যেটি 6 মার্চ হতে যাচ্ছে, সেই নির্বাচনটির ফলাফল বা কিরকম নির্বাচন হলো তার উপর ভিত্তি করে কি আমরা পরবর্তী নির্বাচনের ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নিতে দেখবো নাকি বিএনপি অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে? না, সিদ্ধান্ত নেওয়ার কি আছে, এখন তো 2 বছর বাকি সংবিধান অনুযায়ী। আগে তো সিদ্ধান্ত কত সময় আছে, কত ঘটনা, কত কিছু তো আসতে পারে, সরকারের মতামত চেঞ্জ হতে পারে। নির্বাচন কমিশন তার এই যে 18 এই যে সামনে যে নির্বাচন 18 উপজেলা, এখানে তো আমাদের প্রার্থী যেমন আমি বলি, যেটা আমি বললাম প্রথম ধাপে আমার পাবনার সুজানগরে নির্বাচন হয়েছিল, সেই সুজানগরের চেয়ারম্যান মারা যাওয়ার কারণে আবার নির্বাচন হচ্ছে, আমার ওই প্রার্থী এবার আছে, মাঠে আছে সে। তো এই নির্বাচনটা তো আমি তো আরো পরিষ্কার করে দেখতে পারবো যে গত নির্বাচনে আমার 10টার ভিতরে সেন্টার দখল হয়ে গেল, এবার হয় কিনা নির্বাচন কি করে। আর যেটা ব্যাপার আপনাকে বলি যে বিএনপি ওইটা সিদ্ধান্ত নেবে, সামনে তো সরকারের কর্মকাণ্ডের উপর তো অনেক কিছু নির্ভর করে। আর আরেকটা জিনিস হলো যে আমি ভয় পাই কোনটা, যে আগের যে নির্বাচন কমিশন এত বড় মিথ্যাচার, এত ধরনের একটা নির্বাচন করাবার যাওয়ার সময় একবার বেহার মতো বলে গেল, সঠিকভাবে দায়িত্ব পালন করেছি, যে নির্বাচন কমিশন সামনে আসছে তারা আমাদের মতো করবে। আমি জোরহাত করে আল্লাহর ওয়াস্তে আপনার এই দোয়াটা যেন কাজে না লাগে, ভবিষ্যতের এই বর্তমান নির্বাচন কমিশন যেন আপনার মতো না হয়। আপনি যে মিথ্যাচার করেছেন এটুকু বলতে চাই যে বাংলাদেশের মানুষ যদি সঠিক সচেতন হয়, ওইসব পরিবারের সাথে মানুষ ছেলে মেয়ে বিয়ে দিবে না। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি এটা তো ভুলে গেলাম, অসুন্দর একটা কথা বলছেন, সেটা হলো যে আমরা বিএনপি যে কথাটি বারবার বলা হচ্ছে যে আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে, বিএনপি ব্যর্থ হয় না, আন্দোলন কোন সময় ব্যর্থ না, হয়তো আঁকা বাঁকা পথে আগায় পিছায়। আওয়ামী লীগের মতো সংগঠন 21 বছর লাগছে না, আমরা কি চিন্তা করতে পারছি যে রসিমদার চেয়ে আমার বয়সে বড়, 75-এর 15 আগস্ট আমি নিজে চোখে দেখছি, তখন তো অন্য দল ছিল না। জাসদের এই প্রলঙ্কের ঘটনা, আওয়ামী লীগের এমপিদেরকে মেরে ফেলা, এই সমস্ত কারণে এমন একটা দল ছিল না, তারপরে কোনো রাস্তা আমরা নামতে পারি না সেই সময়। বঙ্গবন্ধু জানা যায় কি 10-15 জন লোক হয়, লক্ষ লক্ষ মানুষ হতো। বঙ্গবন্ধু জনপিতা তখন ওরকম, যদি ওই সময় সরকার নিষ্ঠুর না হতো। এটা হলো বাস্তবতা। আজকে প্রিন্স যে কথাটা বললেন, আসলে মেরে ফেলা দেয় বড় মিছিল, প্রতিনিয়ত বিএনপি নেতা কর্মীদের নাম এত মামলা, আমি আজকে হাজার দিতে গেছিলাম, এত মামলা মকদ্দমা খেয়ে রাস্তার উপর মিছিলে গুলি করে মারতেছে না, প্রতিনিয়ত মারতেছে নানাভাবে। আতঙ্কের কারণে মানুষ একটা দিন খালি সুযোগ দেন যে বিএনপি একটা মিটিং করেন, দেখেন লক্ষ লক্ষ মানুষ। মানে সরকারের স্পন্সর্ড মিটিং হবে সেটা, যে আজকে সরকারের সুযোগে না, সরকার বাধা দিবে না। আমি আরেকটু কথা বলি, সরকারের মতো করে সমস্ত প্রশাসন নিয়ে একটা মিটিং করুক, বিএনপি কে বলুক আপনার বাধা দেবো না, সরকার দরকার, দেখেন কি পরিমাণ লোক হয়। প্রিন্স ভাই, নির্বাচন নিয়ে হ্যাঁ, দুটো পয়েন্ট আপনি বলছিলেন। 6 মার্চ আমার বিবেচনায় 2 জনের পরীক্ষা আছে, একটা অবশ্যই নির্বাচন কমিশনের যেমন পরীক্ষা, সরকারেরও পরীক্ষা, যে সরকার এখানে প্রভাব বিস্তার করবে কিনা। হ্যাঁ, তবে আমার ধারণা এখানে সহনীয় সরকার থাকবে এবং মূল পরীক্ষা হবে নির্বাচন কমিশন, সে কোন যোগ্যতায় এটা করছে। সুতরাং সেটি একটি বড় ব্যাপার, এই যে নতুন নির্বাচন কমিশন কিভাবে করছে। আর পরবর্তী নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে এটা পরিষ্কার করে বলি, সিপিবির পক্ষ থেকে আমরা যে কথাটা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির ওইখানেও বলেছিলাম, এবং তারপরে অনেক টেলিভিশন বা ওইখান থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছিল তাতে যে কথাটা এসেছিল যে সিপিবি নির্বাচন ব্যবস্থার সংস্কারের উপরে গুরুত্ব দিচ্ছে। যতটুকু সময় আছে আমাদের এখনকার সংগ্রামের একটা অন্যতম বড় জায়গা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ। সুতরাং আমরা আশা করব যে এই অবশ্যই নির্বাচন কমিশন সে ব্যাপারে তার যতটুকু দায়িত্ব, পুরো দায়িত্ব নাই, সরকারি দায়িত্ব তারা পালন করবেন, সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম চলবে। আর নির্বাচনে অংশ না নেওয়া নির্ভর করবে সুনির্দিষ্ট পরিস্থিতির উপরে। তবে নির্বাচনে অংশগ্রহণ কমিউনিস্টরা করি হচ্ছে, আমরা যে সুযোগটা পাই এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের কথা জনগণের কাছে বলি আন্দোলনের অংশ হিসাবে, তার জন্য আমাদের প্রস্তুতি থাকবে। অর্থাৎ দুইটা প্রস্তুতি থাকবে, এটা নির্ভর করবে এখানে সুনির্দিষ্ট সময়ের উপরে। কিন্তু আমি মনে করি যে এই কাজটা জরুরি। আজকে নির্বাচন নিয়ে আপনারা বা ধরুন এইবারের সার্চ কমিটি সব মিলায় নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে যে আলোচনা, আমি বলবো যে মিডিয়া এবং জনগণের সামনে যেভাবে নিয়ে আসলো, আমরা অনুরোধ করব নির্বাচন মানে হচ্ছে শুধু ধরে নেন বড় দুইটা দল তারা খেলার মাঠে নামলো, অন্যরা দর্শক, সেটি হবে এমন না। সাধারণ মানুষ, ভালো মানুষ, টাকার জন্য যারা নির্বাচন করতে পারে না, অন্যান্য কারণে যারা নির্বাচন করতে পারে না, পুরো নির্বাচনী ব্যবস্থার মধ্যে তারা যাতে প্রার্থীও হয়ে আসতে পারে, এইরকম একটা পরিবেশ যদি তৈরি করতে সবাই মিলে আমরা পারি, তাহলে আগামী নির্বাচন একটু অন্য মাত্রায় হবে। আমরা সেই স্বপ্ন দেখতে চাই আর কি। অসীমদা, নির্বাচনকালীন সহায়ক সরকারের যে প্রস্তাব বিএনপি দিতে চাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করতে পারবেন বা আলাপ করতে চাইবেন, এরকম একটি প্রস্তাবের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আমার কাছে তো মনে হয় 2013 সালে শেষ দিকে, 2014 সালে 5 জনের আগে শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছিলেন বিএনপির সাথে আলোচনা করার, তারই এক ধরনের প্রতিধ্বনি করছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গে, কিন্তু এবার আওয়ামী লীগকে আর উৎসাহ নিতে দেখছি না। এর কারণ কি? বিএনপি বলছে বলে এই প্রস্তাবটি কি? না না, এগুলো তো কোনোটা সময় তো পার হয়ে যায় না, না জি। যে প্রিন্স ভাই কিছু কথা বলছে যে নির্বাচনকে আরো সংস্কারের মধ্য দিয়ে আরো সাধারণ মানুষের ইনভলভমেন্ট, আমরা নির্বাচনে দাঁড়াতে চাই, হ্যাঁ সেই জায়গাগুলো তৈরি করা, এরকম অনেক কাজ তো বাকি রয়ে গেছে। অনেক কিছু হয়েছে, ভোটার আইডি কার্ড, ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, না পরে সাদা কালো পোস্টার করা, এর মধ্যে তো লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিয়েছে। বলে সব জায়গায় পোস্টার লাগানো যাবে না, হুন্ডা মিছিল করা যাবে না, অনেক সংস্কার হয়েছে, আরো সংস্কারগুলি করা দরকার। নির্বাচনকালীন সহায়ক সরকারের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ যখন মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে, তখন সেখানে কিন্তু একটা ফরম্যাট দেওয়া আছে। সেখানে স্পেসিফিক যে জিনিসটা বলা হয়েছে, সরকার যেটা আছে থাকবে, রুটিন ওয়ার্কের বাইরে কোনো সিদ্ধান্ত নেবে না। আর নির্বাচন যে সমস্ত সংস্থাগুলি প্রয়োজন, সেই সমস্ত সংস্থাগুলি নির্বাচন কমিশনের হাতে অর্পিত হবে। কথার কথা হোম মিনিস্ট্রি সিএসির হাতে চলে যাবে, বা এরকম রিলেটেড বিষয়গুলো। এটা আওয়ামী লীগের দিক থেকে একটা প্রস্তাব দেওয়া আছে, বিএনপির দিক থেকে নিঃসন্দেহে প্রস্তাব থাকতেই পারে, আলোচনা হতেই পারে, সময় অনেক আছে। আমি আবারও বলি যে 6 মার্চের পরীক্ষা, আমি পরীক্ষার কোনো বিষয় এখানে দেখছি না, পরীক্ষার বিষয় তো না। রাজনীতির কাঠামোগুলি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার ক্ষেত্রে সকলে মিলে এগিয়ে যাওয়া, এখানে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো সম্মুখভাবে। আমাদের মূল টার্গেটটা হলো জাতীয় সংসদ নির্বাচন, যে জাতীয় সংসদ নির্বাচন, যে সংসদে যে পার্লামেন্ট এদেশের সমস্ত কিছুর নির্ণায়ক শক্তি হিসেবে দাঁড়াবে, সকলের জন্য এটা আমরা সবাই জায়গা হয়ে দাঁড়াবে। 18টি উপজেলা পরিষদ নির্বাচন যে হচ্ছে 6 মার্চ, এর মধ্যে কোনো উপজেলা পরিষদ নির্বাচন আপনার এলাকার কিনা, বা কোনোটার মধ্যে আপনি বেশি বাড়তি নজর রাখছেন কিনা? না না, আমরা ওটাকে বেশি বাড়তি নজর লাগার না, মানে কেউ কোনো এরকম কোনো কিছু না, কেউ এটা আছে কোনো, সামগ্রিকভাবে নির্বাচন হচ্ছে, মানে কোনো একটা দুইটা তিনটা চারটা আপনার পছন্দ আছে কিনা এই 18 উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে? না, যেমন হাবিব ভাই তার না, আমার এলাকাতে নিজের এলাকার কথা, সেরকম নিজের কোনো উপজেলা কথা আছে? বলছি। নিবের উপজেলা তো ভাইস প্রেসিডেন্ট দাঁড়ায় নাই অবশ্য আমাদের, সেক্ষেত্রে এক জায়গায় উপজেলা নির্বাচন চেয়ারম্যান হবে, ইলেকশন হচ্ছে। এটা সুজানগরে। সবাই 15,000 এটা, আমাদের পর্যবেক্ষণে রাখবে, সেটাও ঠিক আছে। সেটা সবাই পর্যবেক্ষণ রাখবে। সেটাও আমি ঠিক আছে। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে গণমাধ্যমের ভূমিকা কি স্বাধীনভাবে আপনি দেখতে চান? গণমাধ্যমের আরে গণমাধ্যম তো স্বাধীন আছে, না না, মানে স্বাধীন দেখতে চান কিনা? স্বাধীন থেকে তো গণমাধ্যম আপনার- স্বাধীন আছে, এবং গণমাধ্যমকে আরো স্বাধীন করা দরকার, করলে সেটা করবেন, শক্তিশালী করবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি সেই জায়গাটা একটু কথা বলতে চাচ্ছি। আমি শুরুতেই কথাটা কিন্তু বলেছিলাম জি। যে সিইসি কে যেভাবে সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ করে যে জায়গাটা নিয়ে যাচ্ছে আর কি, না তা ওনাকে এমন ভাবে করা হয় যেন একটা উত্তর দিতেই হবে আর কি, না এক্ষেত্রে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য আমার প্রত্যাশা থাকবে, আরো দায়িত্বশীল, আরো দায়িত্বশীল। অবশ্যই এখানে স্বাধীন থাকবে। আমরা একদম শেষ পর্যায়ে একটা হাবিব ভাই, কথা বলবো। গণমাধ্যমের ভূমিকা আপনি কেমন দেখতে চান না, সেটা যদি বলেন। গণমাধ্যমের ভূমিকা আমরা চাই, স্বাধীন নিরপেক্ষ গণমাধ্যম তার ভূমিকা পালন করুক। আর সিএসি সম্বন্ধে লাস্ট কথা আমি বলতে চাই, উনি হওয়ার পরই যেভাবে কথা বলা শুরু করেছেন, অতি কথন, এটা কিন্তু একটা ভয়ের জায়গা। যেমন অনেক সময় আছে না, আমরা গল্প শুনলাম, অনেক বাচ্চা পেট থেকে হওয়ার পরে কথা বলে, তো উনি নির্বাচন কমিশনার হওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়ার সাথে কথা বলা শুরু করলেন। একটা সময় বলে বসলেন যে কি হয়েছে, সবসময় কি নির্বাচন সঠিক হয়েছে, জিয়া রহমানের সময় কি নির্বাচন সঠিক হয়েছে, এর সাথে নির্বাচন সঠিক হয়েছে, এই যে কথাগুলো নিয়ে আসলেন, উনি তো দরকার নেই এত। উনি চেয়েছে হয়েছেন আওয়ামী লীগ তাকে চেয়েছে বলেই হয়েছে, যে যতই বলুক তরিকত ফেডারেশন বলেন আর ওই যে অন্যদের কিন্তু কথা হাবিব ভাই, বলেন, হঠাৎ তাই। হাবিব ভাই, আপনার কথা শুনে আমার অনেক সময় কথা মনে হয়, হচ্ছে- মানে বিএনপির কথা শুনে আমার অনেক সময় মনে হয় যে সিইসি আওয়ামী লীগের সাপোর্ট একেবারে না করুক, সেটা যেমন আপনার চাওয়া, কিন্তু আবার বিএনপির সাপোর্ট করুক, এটা নিশ্চয়ই আপনার না, চাওয়া। না, আমরা চাই নিরপেক্ষ মানে থাকুক। যেহেতু বিএনপি না, আমাদের আমরা নির্বাচন নিরপেক্ষ কারণ- কেন আমরা চাবো? আমরা তো চাচ্ছি না, আমাদের যেমন বলি আমি নাই যে তো- নিরপেক্ষতার আমরা সংজ্ঞাটা নিরপেক্ষ- কি? নিরপেক্ষতার সংজ্ঞা হচ্ছে যে একটু না, না। বিএনপি হলে এটা নিরপেক্ষ। না না না, সেটা হবে কেন? আমি চাই যে নিরপেক্ষ থাকুক। সেই নিরপেক্ষটা কি বলেন না? হবে তার যে- নির্বাচনের মধ্য দিয়ে তো প্রমাণ হবে। নিরপেক্ষতা তার নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে তো প্রমাণ হবে নির্বাচনের যে- মধ্যে দিয়ে তা প্রমাণ করবে। প্রমাণ করতে হবে যে সে নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে কি। আপনি আপনি একটি লক্ষণ বলেন নির্বাচনের আগে, যেটি প্রমাণ করলে বোঝা যাবে বা যেটি দেখলে আপনি বুঝতে পারবেন যে নির্বাচন নিরপেক্ষ। হ্যাঁ, আমাদের সেটা 5 হলো সেকেন্ডে যদি বলেন। 5 সেকেন্ডে, সেটা হলো যে এই যে নির্বাচনগুলি হচ্ছে না যারা আমার সুজানগরে উপজেলা চেয়ারম্যান ইলেকশন, আপনি সুজানগরে আপনি- না না আমি বলি না, আমি দেখিয়ে বলবো তো। জি। এখন ওখানে গতবার নির্বাচনের সময় মাঠে নামতে দেয়নি, এখানে আচ্ছা, মাঠে ওখানে ধরে। আচ্ছা, এখন যদি সেগুলো না হয়, সেইটা সুন্দরভাবে হয় এবং প্রিন্স ভাই, নির্বাচন আপনি বিন্দু একটি সুন্দরভাবে লক্ষণ গ্রহণ যদি বলেন করে, যে তাহলে এতে করে বোঝা যাবে যে আসলে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, বা নির্বাচন কমিশন তার না, এখানে যদি নির্বাচন কমিশনকে বলা হয়, দুইটা কাজ করতে হবে। আমি ছোট্ট করে বলি, একটা হচ্ছে নির্বাচনে ধরেন একক অংশগ্রহণ, যারা অংশগ্রহণ করতে চায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারছে কিনা,
জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যারা যাচ্ছে ভোট কিনা, দিতে চায় তারা ভোট দিতে ভোট দিতে পারছে কিনা, এবং যা ভোট দিল সেটাকে ঠিকমতো তিনি গুণে তুলে এনে, ধরতে পারছেন। গুণে এনে প্রবেশ এই করা যে অন্ততপক্ষে এই তিনটা জিনিস করলেই আপনি কিছুটা হলেও আমরা দেখতে পাবো যে ভালো কাজ। বোঝা যাবে 6 তারিখে বোঝা যাবে। হাবিবুর রহমান, হাবিব, অসীম কুমার উকিল, রুহিন হোসেন প্রিন্স, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।